রিসেন্ট জিকের বাংলাদেশ বিষয়বলির ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রিসেন্ট জিকে ক্লাস শুরুর আগে মেইন ক্লাসে যাওয়ার আগে আপনাদের সাথে আরো কিছু কথা বলা দরকার। সেটা হলো এখনো পেন্ডিং আছে প্রায় 15টার মতো আইডি দেখতে পাচ্ছি। এগুলো এখন অ্যাপ্রুভাল দেওয়া সম্ভব না, রেজিস্ট্রেশন চেক করে তারপরে অ্যাপ্রুভাল দিতে হয়। আর অনেকে আছেন যারা পুরাতন স্টুডেন্ট, তারা আবার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেননি। এটাও একটা কারণ যে আমি যথাসময়ে আপনাদের অ্যাপ্রুভাল দিতে পারিনি, এটা একটা বড় কারণ। ওকে, আর অনেকে বলতে পারেন যে পিডিএফ পাননি। যারা রেজিস্ট্রেশন করেছেন সর্বশেষ 8টা 15 পর্যন্ত যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন তাদের সবাইকেই তাদের দেওয়া ইমেইলে আমি পিডিএফ পাঠিয়ে দিয়েছি। আপনাদের যেভাবে আগে আপনার ইমেইলগুলো মানে যেভাবে পিডিএফ পেয়েছিলেন, যে আপনার ইমেইল চেক করতে হবে, মানে যে জিমেইলটা আপনি দিয়েছেন ওটা, অথবা গুগল ড্রাইভে গিয়ে গুগল ড্রাইভের যে শেয়ার্ড উইথ মি বা শেয়ার্ড অপশন যেটা আছে সেটা কিন্তু চেক করতে হবে। সেটা চেক করলে আপনারা কিন্তু পিডিএফটা পেয়ে যাবেন ওখান থেকে। তাহলে এই দুইটা হচ্ছে ইনিশিয়াল কথাবার্তা, যে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করতে হবে এবং ক্লাসরুমে রিকোয়েস্ট দিতে হবে। রেজিস্ট্রেশন ফর্মে যে তথ্য দিচ্ছেন ওই তথ্য ব্যবহার করে আপনার ক্লাসরুমে আইডি ক্রিয়েট করা আছে কিনা, মানে ওই নাম্বার এবং ইমেইল ব্যবহার করে আছে কিনা, নাহলে ভেরিফিকেশন করা যাবে না। এটা। আর সেকেন্ড হচ্ছে যে আপনি যখন আপনাকে ক্লাসরুমে অ্যাপ্রুভাল দেওয়া যদি হয়ে যায়, তার মানে বুঝবেন যে আপনাকে পিডিএফও পাঠানো হয়েছে। হ্যাঁ, পিডিএফটা পাবেন আপনার ইমেইলে চেক করলে আপনারা তখন পিডিএফটাও পেয়ে যাবেন এখান থেকে। এটা। আরেকটা হলো যে নতুন অনেক স্টুডেন্ট আছেন আপনারা যারা আমার সম্পর্কে খুব কম জানেন। আমি সাধারণত আপনারা জানেন পুরাতন স্টুডেন্ট যারা আছেন যে আমি ক্লাসে আমার নিজের পরিচয় দেওয়া আমি খুব কম করি, মানে পরিচয় কিন্তু দেই না। আমি নিজেও কখনো পরিচয় দেইনি, নামটা যা লেখা থাকে সে স্ক্রিনেই থাকে। পরিচয় দেওয়া বা হচ্ছে আমার পুরাতন অনেক স্টুডেন্ট আছে যে আমার বিশেষ জানি না, ইন ডিটেলসও জানে না। তো এই বিষয়টা আমি আজকে হয়তো বা বলতাম না, কিন্তু গত কয়েকদিন মানে আমাদের যারা মেডিকেল বা ডেন্টাল সেক্টরে আমরা যারা আছি, আমি তো এই প্রফেশনেরই মানুষ। তো এখানে কিছু পাকনা মানুষ আছে, হ্যাঁ, যে পাকনা মানুষের কারণে আসলে অ্যান্সার গুলো দিতে হচ্ছে। আপনারা অন্যভাবে নিয়েন না, আমি অ্যান্সার গুলো দিচ্ছি। আপনি তো ডিসক্লোজ, হ্যাঁ, যে মেডিকেল ডেন্টাল বা হচ্ছে জেনারেল পার্টের যে পিডিএফ বা ক্লাস সবই কিন্তু ডিসক্লোজ, আপনারা অলরেডি জানেন। সেগুলো দেখে দেখে ভেরি পছন্দ হলে আসতে পারেন, না হলে না পারেন। হ্যাঁ, সেটা কিন্তু আপনারা সবই দেখে শুনে কিন্তু আসতে পারছেন। এমন না কিছু না যে আপনি আসার পরে ব্ল্যাঙ্ক হয়ে আসছেন, আসার পরে দেখতেছেন যে এটার কোয়ালিটি এরকম এরকম বা এরকম কিছু দেখেছেন এরকম। তা আপনাদের চেয়ে আমি এভাবে বলতে চাই না, আপনাদের চেয়ে আমি মানে কতটুকু কম বা কোনো অংশে কম না এটা বোঝানোর জন্যই বলতেছি। আমার বিসিএস জার্নি কিন্তু শুরু হয়েছে 39তম বিসিএস থেকে। ঠিক আছে, 39তম বিসিএস থেকে, এবং সেই বিসিএস থেকে শুরু করে আচ্ছা আপনাদের পড়াচ্ছি যে বিসিএস পর্যন্ত 48 বা 47 যেটা রানিং আছে, আমি কিন্তু এই বিসিএস গুলোর জন্য কিন্তু এলিজিবল। ঠিক আছে, ইভেন এই বিসিএস দুটো না, পরের আরো দুইটা বিসিএস আসলে সেটার জন্য কিন্তু আমার বয়স অনুযায়ী কিন্তু এলিজিবল। ঠিক আছে, এবং এর মধ্যে 46 পর্যন্ত যে প্রিলিগুলো দিয়েছিলাম আমি, 41তমতে যে আমি ক্যাডার হয়েছি এটা আপনারা জানেন। 39 ফার্স্ট ছিল, সেকেন্ড 40 ফার্স্ট জেনারেল, 41-এ যেহেতু আমার জেনারেল ক্যাডার আমার চয়েস ছিল আমি চলে পেয়েছি। এরপরে তাহলে দেখেন, আমি এটা একটু বলতে চাই, 39, 40, 41, 43, 44, 45, 46। 46টা এমনি আমি দেওয়ার কথা ছিল না, জাস্ট আগের রাতে ফর্ম পূরণ করার ছিল জন্য আমি গেছিলাম। জাস্ট আপনাদের যে ওই বিগত সালে আরএসআই প্রশ্ন আমি পড়িয়েছিলাম ওটা কতটুকু কার্যকর ওটা বোঝানোর গেছিলাম, যে আরএসআই থেকে আসলে প্রিলি পাস করা যায় কিনা সেটা বোঝার জন্য গেছিলাম। যাই হোক, তো ওইটাও আসছিল। তো 41-এ যেহেতু আমি ক্যাডার হয়ে গেছি, 43 এবং 44, এই যে 44 কিছুদিন আগে রেজাল্ট হলো, 43-এর রেজাল্ট তার আগে হয়েছে। এগুলোর ভাই ভাই কিন্তু আমি অ্যাটেন্ড করতে চাইনি।
আমার কিন্তু প্রিলি ফেলের কোনো রেকর্ড নাই। কতটুকু আমি পড়াবো, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা আপনি যারা আমাকে পরামর্শ দিতে আসছেন তারা এখন পর্যন্ত প্রিলি পাস করেন নাই। এখন পর্যন্ত একটা প্রিলি পাস করেন নাই। যারা পরামর্শ দিতে আসছেন তারা ভেবে চিন্তে দিবেন। ঠিক আছে? গত এই বিষয়টা নিয়ে মানে এমনি আপনারা জানেন যারা গত ১ মাসের জার্নি থেকে আছেন, কতটুকু চাপের মধ্যে আপনারা আছেন, আমি কতটুকু চাপের মধ্যে আছি। গত ১ মাস থেকে আমার এভারেজ ঘুম ২ থেকে ৩ ঘন্টা। এখন পর্যন্ত আপনাদের যে ক্লাস নিচ্ছি, চলতেছে কিন্তু। ওই যে আমি সকাল ৭:৩০ টায় পিডিএফটা রেডি করে আপনাদের দিছি। তারপর থেকে এই ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেনিং। তারপরে এসে এই যে ডিনার করে এসে ক্লাস নিচ্ছি। তো এর মধ্যে যদি আপনারা ওই ধরনের প্রশ্ন করেন বা ওই ধরনের মন মানসিকতার মানে এক্সট্রা পরামর্শ দিতে আসেন, সেটা কিন্তু আমি ভালোভাবে নেওয়ার কথা না। যাক, এর মাধ্যমে তাদেরও আমি অ্যান্সার দিতে চেয়েছিলাম, সেটা হয়ে গেছে। আর যারা একদম নতুন স্টুডেন্ট তাদের জন্য হয়তোবা জানেন না, আমার নামের বাইরে হয়তো তেমন কিছু জানেন না। তো তাদের জন্য এই তথ্যটা জানার দরকার ছিল। জাস্ট এতটুকু আমি আপনাদের জানিয়ে দিলাম। আমি এখন মূল আলোচনায় আসি। মূল ক্লাসে আমি চলে যাই। দেখেন, রিসেন্ট উইকের ক্লাস কিন্তু অলরেডি আপনাদের যারা ভর্তি হয়েছিলেন, কিছু কিছু আমি দেখেছি, কিছু কিছু ইমেইল আমি পাঠিয়েছিলাম যাদের, কেউ ইমেইলটা লিখতে ভুল করছেন। gmail.com, এটা না লিখে লেখেন গামিল, GAMIL। তো এগুলোতে কিভাবে যাবে না, প্রথম কথা একটা। আরেকটা আছে যে অনেকের কিছু ইমেইল আপনারা দিয়েছেন যেগুলোতে আসলে অ্যাকাউন্টই খোলা নাই, তো ডেফিনেটলি সেগুলোতেও যাবে না। তো আপনারা যখন ইমেইলটা দেন বা জিমেইল যখন লেখেন, স্পেলিংটা ঠিকভাবে দেখবেন। আর যে ইমেইলটা আপনি দিলেন সেই ইমেইলে আদৌ অ্যাকাউন্ট করা আছে কিনা সেটা দেখে শুনে দিবেন। ঠিক আছে? আপনি হয়তো আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে কিন্তু এরকম, এই যে আজকে ক্লাসরুমে আপনারা যারা জয়েন করেছেন, এরা কিন্তু ক্লাসরুমে জয়েন করার আগে টোটাল কতজনকে, গত এই কয়েকদিনে এই 15 জন বাদ দিয়ে টোটাল 283 জনকে কিন্তু অ্যাপ্রুভাল দিতে হয়েছে। ঠিক আছে? আচ্ছা, একজন বলছেন সাউন্ড বেঁধে বেঁধে আসছে, আর একজন বলছে না সাউন্ড ক্লিয়ার আছে। তো কারটা ঠিক, কি বুঝবো? সাউন্ড ক্লিয়ার না বেঁধে বেঁধে আসে, কোনটা? মূল ক্লাসের আগে আমি একটু কনফার্ম করে নেব। আচ্ছা স্যার। ক্লিয়ার আছে, ওকে, থ্যাংক ইউ। পিডিএফটা হয়তো অনেকে প্রিন্ট করেও ফেলেছেন আর পড়েও ফেলেছেন হয়তোবা। গতবারও আমি এই প্যাটার্নে আমি ক্লাস নিয়েছিলাম, যে অধ্যায়গুলো আমাদের যে বাংলাদেশ বিষয়গুলির অধ্যায়টা যেভাবে আমরা পড়তে অভ্যস্ত, সেভাবেই আমরা সাজিয়েছি। যে প্রথমে বাংলাদেশ জাতীয় বিষয়গুলি থেকে মানে এর মধ্যে ইতিহাস নিয়ে আলোচনা থাকে এবং শেষ পর্যন্ত যে অধ্যায়গুলো থাকে, জাতীয় অর্জন, তার মধ্যে আরো খেলাধুলা, শিক্ষা ব্যবস্থা এগুলো আছে, মানে সরি ওই যে পুরস্কারের স্থাপনা, চলচ্চিত্র এগুলো আছে, শেষে অন্যান্য পার্টের মধ্যে আলোচনা করা আছে। তো টোটাল সেকেন্ড পেজ থেকে শুরু হয়ে 16তম পেজ পর্যন্ত, অর্থাৎ 15টা পেজের মধ্যে কিন্তু আলোচনাটা আছে। তো আশা করি এটা করতে গিয়ে আমাকে কি কি করেছি আর কি, দেখেন এই পিডিএফটা করতে গিয়ে কতটুকু সময় লেগেছে বা কি কি জিনিস আমি, ডেফিনেটলি আমি নতুন কোনো কিছু আমি মানে এমন না যে কোনো কিছু নতুন করে আমি ক্রিয়েট করেছি, এমন না। বাজারে যে বইগুলো আছে আপনারা তো পড়ার সময় তো আমরা সেভাবে পড়ি। আমি কি হয়, আমি নিজেও যখন নিজের জন্য যেটা পড়ছি, নিজের জন্য তো ডেফিনেটলি এত পরিশ্রম করি না, হয়তো নিজের জন্য যেটা করেছি হয়তো বাজার থেকে সর্বোচ্চ 2টা সাম্প্রতিকের বই কিনে নিয়ে আসতাম সর্বোচ্চ, নিয়ে এসে তারপরে 2টা এক জায়গায় কলাম পড়ে ফেলতাম। আর আপনাদের এটা করতে গিয়ে আমরা কি করেছি, বাজার থেকে আমি 3টা সাম্প্রতিকের বই, যে গত বছর জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত, এই বছরের মে পর্যন্ত যে আছে 3টা বই, এটা নিয়ে এসেছি। 25 সালের যে মানে 24 সালের পুরোটা, মানে 25-এর শুরুতে সালতামামি আসলো সেটা আছে। দেন জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত জুলাই মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন একটা যেন বাদ না যায় সেভাবে সাজিয়েছি। প্লাস আরো কিছু দেখবেন যে আরো কিছু বই আছে, যে সাম্প্রতিক কিছু বই বের হয়েছে বা অনলাইনে অনেক তথ্য বা কন্টেন্ট কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেই জায়গাগুলো আমি চেক করে দেখেছি। সবকিছু চেক করে মনে হয়েছে যে মানে আসলে যা আছে পিডিএফ এ বা হচ্ছে, সরি, আমার পিডিএফ এ যা যা আছে সবকিছু পড়ার মতো, পড়ার যোগ্য। কিন্তু সব বইয়ে যা যা আছে সবকিছু কিন্তু আপনারা চাইলে পড়তে পারবেন না। তো ওই জায়গা থেকে ফিল্টার করে কতটুকু পড়া যায়, পড়া সম্ভব, সেটুকু কিন্তু আমি দিয়েছি। আপনারা মানে A to Z সেভাবে পড়ে ফেলবেন এখান থেকে। তো আমরা প্রথম থেকে শুরু করি। আর একটা বিষয় হলো যে আমি তার মধ্যে বলে দিব যে এটা একটা ডিসক্লেমার শুরুতেই থাকবে, সেটা হচ্ছে যে ডেট এবং মূলত এখন সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে ম্যাক্সিমাম তো
সাল সেমই থাকবে, হয়তো বা 2024 না হলে সেটা 2025 থাকবে, তাই না? তো সাল নিয়ে দেখা যাবে খুব বেশি সমস্যা হবে না, সমস্যা হবে যে ডেট নিয়ে। এখন কোন ডেট গুলো মনে রাখবেন সেগুলোর ক্ষেত্রে স্পেসিফিক বলে দিব যে এই ডেট গুলো মনে রাখা যেতে পারে। এর বাইরে যেগুলো আছে ঘটনার পরম্পরা বোঝানোর জন্য ডেট গুলো দেওয়া হয়েছে, যে আপনি হয়তো যেন বুঝতে পারেন যে এই ঘটনাটা এই সময় ঘটেছে। তো তার মানে এমন না যে ডেট লেখা আছে মানে আপনাকে সব ডেট মুখস্থ করতে হবে, এমন কিন্তু না। দেখেন আমাদের সাম্প্রতিক বিষয়গুলির মধ্যে শুরুতে যেটা জুলাই গণ অভ্যুত্থান থেকে এসে শুরু হচ্ছে, এটা 2024। তাহলে যে ঘটনাটা শুরু হলো সেটা হলো 5 জুন 2024-এ, যখন হাইকোর্ট 2018 সালের যে কোটা বাতিলের যে পরিপত্র ছিল সেটা হাইকোর্ট কিন্তু আবার বাতিল করে দেয়। 2018 সালে যখন কোটাটা স্থগিত করে দেওয়া হয়েছিল তখন এটা কিন্তু আবার রিটের ভিত্তিতে হাইকোর্টটা আবার বাতিল করে, এটা 5 জুন। তো এই তারিখটা ইনিশিয়াল শুরু, ঠিক আছে। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 জুলাই প্রতিষ্ঠা হইল। 6 যেগুলো করা আছে ব্লক লেটারে দেওয়া আছে, সরি বোল্ড করা আছে, সেগুলো ইম্পর্টেন্ট। যেমন বাংলা ব্লকেট 6 জুলাই 2024 এটা ঘোষণা করা হলো। তারপর 7 থেকে 13 জুলাই, অনেক সময় 12 জুলাই বলে। এই রেঞ্জটা অতটা খুব দরকার নেই। আপনি যদি কয় তারিখে শুরু হলো তারপরে হয়তো বা রেঞ্জ দিয়ে হয়তো থাকবে না কবে ঘোষণা করা হয়েছিল বা কবে, এই রেঞ্জের মধ্যে 7 থেকে 12 থাকুক, 7 থেকে 13 থাকুক, দেখার বিষয় না। শুরুর কয়েকটা কিন্তু এমনি মনে থাকবে। হুম, ঘটনা যদি আপনারা খেয়াল রাখেন, বাংলা ব্লকেট, এরপর ডিজিটাল ক্র্যাকডাউন দেওয়া হয়েছিল 14 জুলাই। মানে এখানে আপনি আবু সাইদের যে শহীদ হওয়ার যে দিনটা, এই দিনটা সবার মনে আছে। এটা মনে থাকার মানে মনে থাকবে না এমন কোনো মানুষ নাই আপাতত। তাহলে 16 জুলাইয়ের আগে একটা চিন্তা করবেন, 16 জুলাইয়ের পরে চিন্তা করবেন। 16 জুলাইয়ের আগে কি কি বাংলা ব্লগে একটা ডিজিটাল ক্র্যাকডাউন ঘটেছে দুইটা। 16 জুলাইয়ের পরে কি হলো, পরের দিনই কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো। তারপরে মীর মাহফুজুর রহমান মুগ্ধর পুরো নামটা মাঝে মাঝে কিছু কিছু পরীক্ষায় আমি আসতে দেখেছি, রিসেন্ট টাইমে যে পরীক্ষাগুলো হয়েছে, এই জন্য তার নামটা। এবং অন্যান্য আরো গুরুত্বপূর্ণ শহীদ আছেন, তাদের সবগুলো আসলে জানার দরকার নেই, কে কবে হয়েছে, এই দুইটা জানলেই মোটামুটি হবে। আর হাইকোর্ট রায় দিল হচ্ছে 21 জুলাই, যে সরকারি চাকরি দিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে, এটা 21 জুলাই রায় দিল হাইকোর্ট। আর এটাকে হাইকোর্টের রায়ের ভিত্তিতে পরবর্তীতে সরকার থেকে প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হলো 23 তারিখে, 23 জুলাই। তো এটাই মূলত হাইলাইট করার চেষ্টা করেছি 23 জুলাই 2024। দেন মার্চ ফর জাস্টিস 31 জুলাই হয়েছে। 1 আগস্টে রিমেম্বারিং আওয়ার হিরোজ, 2 আগস্টে দোহযাত্রা পালন করা হয়েছে। তাহলে দেখেন ডেটের ক্ষেত্রে যদি দেখেন, এখানে 6, 14, 16, 17, তারপর 23, এই ডেটগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো এমনিতেই ধারাবাহিকতায় মনে থাকবে। আমার মনে করি যে আপনাদের এই সময়টাতে এগুলো ভুলে যাওয়ার কথা না। হ্যাঁ, কাছাকাছি সময় এগুলো একবার রিভিউ করলে মনে থাকবে এগুলো। কারণ হচ্ছে গত বছর যে ঘটনাগুলো ঘটেছে আপনাদের মনে থাকারই কথা সবগুলো। 3 আগস্টে সরকার পতনের যে 1 দফা দাবি দেওয়া হলো। 4 আগস্টে ওই ঘোষণায় দেওয়া হলো যে 6 আগস্টের পরিবর্তে 5 আগস্ট। আর 36 জুলাই প্রতীকী অর্থে বলা হচ্ছে, আর 5 আগস্ট 2024। এই ঘটনাগুলো জানেন। 8 তারিখে সংসদ সরকার গঠন করা হলো। আর এরপরে রেজিস্ট্যান্ট উইক পালন করা হয়েছিল 13 থেকে 19 আগস্ট। হ্যাঁ, রেজিস্ট্যান্স উইক পালন করা হয়েছিল। এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা, সরকার গঠনের পরে একটা উইক পালন করা হয়েছিল। ওকে, দেন আসি যে এই জিনিসটা আমি বক্সের বাইরে নিয়ে যেতে পারতাম, কিন্তু এক জায়গায় নিয়ে এসেছি, কারণ জুলাই বিপ্লবের পরে সরকার থেকে যে আরো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিছু জাদুঘর ফাউন্ডেশন বা অধিদপ্তর প্রতিষ্ঠা, এগুলো ইম্পর্টেন্ট একটা ঘটনা। তো এই জায়গা থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন হইতে পারে, ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু এটা। হ্যাঁ, এই জন্য 3টা সিরিয়ালে নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথম হচ্ছে 5 সেপ্টেম্বরে দেখেন, তারপরে 10 সেপ্টেম্বর, কাছাকাছি। ঠিক আছে, 2024 সালে এটা, যে গণভবনকে জাতীয় মানে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণার সিদ্ধান্ত না হয়, ওটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই পরের দুইটা। ঠিক আছে, যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এটা 10 সেপ্টেম্বর 2024 গঠন করা হয়। আর এই বছর এসে 25-এ এসে 23 এপ্রিল 2024 জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়, যেটা কিনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। ঠিক আছে, তাহলে এই দুইটা কিন্তু সংগঠন ইম্পর্টেন্ট জুলাইয়ের ভিত্তিতে আর কি। হ্যাঁ, দেন আসেন যে এই ডেটটা একটু মানে 23 এপ্রিলের পরে আসলে 12 ফেব্রুয়ারি টাইম লাইনটা ওইভাবে মেনটেন করা হয়নি, কারণ এই তিনটা এক জায়গায় রাখতে চেয়েছি। হ্যাঁ, এই তিনটা এক জায়গায় রাখতে চেয়েছি, যার কারণে 12 ফেব্রুয়ারি 2025 কি হলো, জাতিসংঘ কি করলো, জুলাই গণহত্যা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করলো। এই প্রতিবেদনটা মানে প্রস্তুত করেছে কে, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসলে কাদের মিশন, মানে এই কাজটা কে করে থাকে,
জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক যে হাই কমিশনার কার্যালয় সেটা করে থাকে। এখন এইটা বাংলাতেও থাকতে পারে, ইংলিশেও থাকতে পারে, আবার শর্ট ফর্মে OHCHR থাকতে পারে। হ্যাঁ, তারপরে মানবাধিকার হাই কমিশনার যে আছে, কমিশনার যে হাই কমিশনার, তার বর্তমান বর্তমান হাই কমিশনারকে এইভাবে প্রশ্ন হইতে পারে। যদি আমরা সামনের দিন আন্তর্জাতিক বিষয়গুলি যখন পড়বো তখন এই জিনিসটা চলেও আসবে। তখনও ভলকার তুর্ক এটাকে পরিকল্পিত গণহত্যা বলেছে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই আপনারা ক্লাস করা বাদ দিয়ে চ্যাট করছেন কেন? প্রিয়া দত্ত, পিডিএফটা পাসওয়ার্ডটা ওই ফোল্ডারের মধ্যে দেওয়া আছে, সবাই চেক করেন। তারপর আসেন জুলাই স্মরণে। কি জুলাই স্মরণে এখানে ইম্পর্টেন্ট যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বোল্ড করা আছে সেগুলোই বেশি ইম্পর্টেন্ট। বাদ বাকিগুলো অ্যাজ ইউজুয়াল দেখেছি যে প্রত্যেকটা বই বা গাইডগুলোতে রিপিট করা হয়েছে, যদিও এখান থেকে কখনো প্রশ্ন আসে, কারণ সবচেয়ে প্রশ্ন একদম কমন প্রশ্ন আসবে এমন হতো না, আনকমন কিছু প্রশ্ন পরীক্ষা আসতে পারে। ওকে, তাহলে জুলাই স্মরণে অন্যতম অবশ্যই বলা হচ্ছে কোনটাকে, যেটা আবু সাইদকে নিয়ে যে চিত্রকর্মটা অঙ্কন করা হয়েছিল সেটা শিল্পী হচ্ছে শহীদ কবির। আর আর্ট অফ ট্রাম্প সেটা জুলাই অভ্যুত্থানের যে গ্রাফিতি চিত্র সংকলন, সেটা এই দুটো ইম্পর্টেন্ট। দেন এই ঘটনাগুলো আছে যেগুলো যে শহীদ, যেহেতু মীর মুগ্ধ খুলনা ভার্সিটির স্টুডেন্ট ছিল, তো খুলনা বিশ্ববিদ্যালয় এটা জুলাই শহীদ স্মৃতি ভবনটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্মৃতি উদ্যানটা চট্টগ্রামের জাতিসংঘ পার্ক আছে বাসলাইশে, ওটা নামটা চেঞ্জ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকে মনসুন অভ্যুত্থান বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন। আর দুইটা লেখা আছে সংবাদপত্রে, জুলাই গণ অভ্যুত্থান কিছুদিন আগে পাবলিশ হয়েছে, এটা আহমেদ ফয়েজের। আর উপদেষ্টা মহোদয়ের একটা লেখা আছে জুলাই মাতৃভূমি না মৃত্যু, এইটা। আচ্ছা, এই দিবস দুইটা দুইটা খুব ইম্পর্টেন্ট। যেটা নতুন ঘোষিত দিবস এটা, যে 16 জুলাই ডেফিনেটলি আবু সাইদের যে শহীদ হওয়ার দিনটা সেটা। আর গণ অভ্যুত্থান দিবস 5 আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস, এই দুইটা কিন্তু ঘোষণা করা হয়েছে। আর এর সাথে রিলেটেড টার্ম যেটা জেনারেশন জেড বা জেনজি, তো জেনজির যে টাইম লাইনটা এটা বিভিন্ন পরীক্ষা আসতে দেখেছি আমরা, যে 1997 থেকে 2012-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে এটা। আর শহীদ এবং জুলাই যোদ্ধা হিসেবে কিন্তু গেজেট করা হয়েছে। এখন এখানে কিছু সংখ্যাটার হেরফের থাকতে পারে, কিন্তু সর্বশেষ সংখ্যাটা আমি এটাই পেয়েছি, পরবর্তীতে আবার অ্যাড হতে পারে। সেটা হচ্ছে জুলাই শহীদ হিসেবে যে গেজেট করা হয়েছিল তার সংখ্যা ছিল 834 জন, আর সর্বশেষ জুলাই যোদ্ধা হিসেবে যারা গেজেটেড তারা হচ্ছে 4340 জনের কথা ওখানে জুলাই যোদ্ধার কথা বলা আছে। যারা শহীদ হয়েছেন তাদেরটা তো শহীদ বলা আছে, আর যারা শহীদ হননি, পঙ্গুত্ব বা বিভিন্ন ফিজিক্যাল ডিসএবিলিটি হয়েছে, তারা জুলাই যোদ্ধা বলা হচ্ছে তাদেরকে। আচ্ছা, তো দেখেন এটা মোটামুটি পুরাতন সাম্প্রতিক থেকে জুলাই গণঅভ্যুত্থানের পড়া এতটুকুই। আর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন আমরা দেখেছি, আর এটা আলোচিত হয়েছে, তো যার কারণে এটা গুরুত্বপূর্ণ, যেহেতু প্রথমবার দেশে শহীদ সেনা দিবস পালন করা হয়েছে। শহীদ সেনা দিবস পালন করা হয়েছিল কেন? ওই বিডিআর হত্যাকাণ্ডে, ওই ঘটনাতে যে সেনারা মারা গিয়েছিলেন তাদের স্মরণে এটা পালন করা হয়েছিল দেশে প্রথমবারের মতো, যার কারণে এটা ইম্পর্টেন্ট। তাহলে শহীদ সেনা দিবস কবে? শহীদ সেনা দিবস 25 ফেব্রুয়ারি, দিবসটা হলো 25 ফেব্রুয়ারি। আর এই হত্যাকাণ্ডটা কবে সংঘটিত হয়েছিল? 25 ফেব্রুয়ারি 2009 সালে। ঠিক আছে, এটা কিন্তু সাম্প্রতিক সময় পরীক্ষায় আসতে দেখা গেছে এটা। আচ্ছা, কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে ডেফিনেটলি মাইক্রোফোনটা অন করে ডিরেক্ট প্রশ্ন করবেন। হ্যাঁ, ডিরেক্ট প্রশ্ন করবেন মাইক্রোফোন অন করে, কারণ আমি পড়াচ্ছি, আপনাদের ওই চ্যাটিং আমি এখন দেখার সময় পাবো না। হ্যাঁ, আপনারা যখন, কারণ আমি ওই স্ক্রিনে দুইটা একসাথে শো করে না। ওকে, দেখেন এবার আসি যে বাংলাদেশের কৃষি সম্পদ থেকে আপনারা কি পড়বেন। যদিও আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, যারা কিনা মেইন আপনারা যারা কোর্সে যারা আছেন, ফরেস্ট কোর্সে, শর্ট কোর্সে যারা জেনারেল পার্টে ছিলেন, তাদের যে পড়াটা পড়িয়েছি বাংলাদেশ বিষয়গুলির মধ্যে, আর আজকে সাম্প্রতিকের মধ্যে যে অংশটুকু হবে তার মধ্যে প্রায় কিছু কিছু এখানকার 50% তথ্য আপনারা অলরেডি পড়ে ফেলেছেন। 50% তথ্য অলরেডি পড়ে ফেলেছেন, যেহেতু এই ক্লাসের নাম রিসেন্ট জিকে, যার কারণে ওখানে যেহেতু আমি আপডেট করে আমি পড়িয়েছি,
তাহলে ওই আপডেটের জিনিসটা আমাকে এখানেও রাখতে হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা আলোচনার জন্য কিছু তথ্য এখানে রাখতে হয়েছে, কারণ যারা রিসেন্ট জিকের জন্য আলাদা করে ভর্তি হয়েছেন তারা যেন এখান থেকে আবার সর্বোচ্চ বেনিফিট হয়। আমি যদি ওগুলো বাদ দিয়ে এখানে আমি লেকচারটা সাজাতাম, লেকচারটা আরো কিন্তু কম হয়ে যেত। আপনাদের সেটা রিপিট হবে হোক, আপনাদের পড়াশোনাটা রিভিশন হবে, আর এর মধ্যেও কোনো চেঞ্জ আসছে কিনা সেটাও জানতে পারবেন। মানে এমন না যে একদম ওটা রাখা হয়েছে, কারণ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ আবার নতুন আসছে, এই ক্লাসের পরেই কিন্তু আবার এসেছে নতুন 2024-এর। তো এই জায়গায় কিছুটা জিনিস চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থে, এটা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। পাট পেঁয়াজ আগের মতোই ফরিদপুর আছে, তুলা ঝিনাইদহ, ইক্ষু নাটোর, চা মৌলভীবাজার। আমটা চেঞ্জ হয়েছে, আগে রাজশাহী ছিল এখন চাঁপাইনবাবগঞ্জ দিয়েছে। আলুটাও চেঞ্জ হয়েছে, এখন রংপুর। মুন্সিগঞ্জ ছিল আলু, এখন রংপুর হয়েছে কিন্তু। তামাক কুষ্টিয়া, গম ঠাকুরগাঁও। ধান মাছ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। ভুট্টাটা দিনাজপুরটা, এটা মনে রাখতে পারেন, ভুট্টাটা আলাদা করে এখানে লেখা হয় নাই, ভুট্টা দিনাজপুর, হ্যাঁ, ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর। বাস মোটামুটি এগুলো থেকে প্রশ্ন আসে, এর বাইরে আরো অনেক কিছুই কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থে দেওয়া আছে, আসলে সবকিছু পড়া তো সম্ভব না। এবার আসেন যে এই জিনিসগুলো হাইলাইট করা হয়েছে, যে মাছ উৎপাদনে আমরা জানলাম যে ময়মনসিংহ ঠিক আছে মাছ উৎপাদনে শীর্ষ জেলা, কিন্তু মাছের মধ্যে ভেরিয়েশন আছে, কিছু ক্ষেত্রে যদি এইভাবে আসে যে চিংড়ি উৎপাদনের শীর্ষ জেলা কোনটা, চিংড়ি উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে সাতক্ষীরা, আর বিভাগ হিসেবে ডেফিনেটলি সেটা খুলনা বিভাগ। আর নদীর মাছ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ভোলা, আর যদি বিভাগ বলা হচ্ছে ডেফিনেটলি সেটা বরিশাল। ঠিক আছে, আর রাষ্ট্রীয় বনভূমি সবচেয়ে বেশি রয়েছে রাঙ্গামাটিতে, যেহেতু রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের এরিয়ার মধ্যে পড়ে, ডেফিনেটলি পার্বত্য এরিয়াতে বনভূমিটা বেশি থাকবে। আর কম আছে লালমনিরহাটে। আর টোটাল রাষ্ট্রীয় বনভূমি রয়েছে 35টা জেলাতে। এটা কিন্তু কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থিতে আপডেট করে, মানে আপডেট বলা মানে এখানে কিন্তু তথ্য হিসেবে ওঠে আছে, যেমন আগে 35টা বলেছেন, এখনো কিন্তু ওইটাই আছে। ইলিশের অভয়াশ্রম আছে 6টা, সর্বশেষ বরিশাল। আর মেরিন রিজার্ভ যেটা আছে, এটা এই জিনিসটা কিন্তু গত বছরও ইম্পর্টেন্ট ছিল। এখন এই বছর যে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে কিছু জিনিস আছে যে একটু পুরাতন হলে এটা বেসিক থেকে আবার এসে যায়। যেমন দেখা যাচ্ছে গত বছর আপনারা হয়তো এই তথ্যগুলো পড়েছেন, এবার আমি এই তথ্যগুলো দিয়েছি, কারণ এই ডিজিট গুলো তো আসলে চেঞ্জ হয় নাই। আবার এখান থেকে প্রশ্ন হয়েছে, এগুলো কিন্তু সাম্প্রতিক ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। মনে হতে পারে যে একদম ফিক্স তথ্য না, কিন্তু সাম্প্রতিক ব্যাকগ্রাউন্ড থেকে কিছু প্রশ্ন কিন্তু হয়। মেরিন প্রোটেক্টেড এরিয়া যেমন সোর্স অফ নো গ্রাউন্ড, এটার অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে, দুইটাই বঙ্গোপসাগরে দক্ষিণ এবং এইভাবে বলা আছে। আর সেন্ট মার্টিনের কথা বলা হচ্ছে যে এটা ডেফিনেটলি বঙ্গোপসাগরের। আয়তন কত, মেরিন প্রোটেক্টেড এরিয়ার আয়তনটা কত, 1700 সামথিং, একটা 38 আর একটা হলো 43, কাছাকাছি। বাস এখান থেকে কিন্তু আমরা দেখেছি বিগত সালে কিন্তু প্রশ্ন হয়েছে। এবার আসেন চা বাগান। চা বাগানের কথা, যে আমরা যখন গত বছর হয়তো অনেকে পড়েছেন যে 168টা ছিল, এখন কিন্তু চা বাগান নিবন্ধিত হচ্ছে 170টা, সর্বশেষ তথ্য এটা। এই তথ্যটাকে আমি দুইবার আপডেট করতে হয়েছে, একবার আমি ওই আপডেট যখন করলাম তখন হলো 169টা, আবার একটু পরে কারেন্ট অ্যাফেয়ার্স সাথে থেকে দেখতে দেখতেছি না 170টাও আছে। তো ডেফিনেটলি এটাকে সর্বশেষ 170টা আছে। আর চা নিলাম কেন্দ্র সর্বশেষ হচ্ছে পঞ্চগড়ে হয়েছে, এর আগে দুইটা হলো, প্রথম চট্টগ্রামে, দ্বিতীয়টা হচ্ছে শ্রীমঙ্গলে। আর চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো অষ্টম। এটা ওকে। দেন জনসংখ্যা এবং উপজাতি। জনসংখ্যা এবং উপজাতির ক্ষেত্রে আপনারা যে দেখেছেন এই বক্সটা, এটা ফরেস্ট কোর্সে যা আছে ওইটা হুবহু রাখা হয়েছে, এবং কতবারের চেয়ে কমানো হয়েছে। গতবারে যেটা আরো কিছু ছিল, স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্সও ছিল, সবকিছু আসলে লাগে না এখান থেকে খুব বেশি প্রশ্ন যে আসে এমনও না। এটা অনেক ক্ষেত্রে হচ্ছে আপনারা রিটার্ন পরীক্ষায় কাজে লাগাইতে পারেন, আবার প্রিলি পরীক্ষাতে আবার সব জায়গা থেকে প্রশ্ন আসে এমনও না। কিছু জায়গায় হচ্ছে প্রশ্ন যদি কঠিন করতে মন চায় তখন হয়তো কোনগুলো দিবে, এগুলো কঠিন করতে মন চাইলে এই প্রশ্নগুলো দিবে। আর সহজ করার ইচ্ছা থাকলে, অ্যাজ ইউজুয়াল প্রশ্ন যদি থাকে, জনসংখ্যার বৃদ্ধির হার ইম্পর্টেন্ট, ঘনত্বটা ইম্পর্টেন্ট, প্রত্যাশিত আয়ুষ্কালটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটার দিকে ফোকাস দিবেন আপনারা। ঠিক আছে, সাক্ষরতার হারও ইম্পর্টেন্ট আছে, কিন্তু এই তিনটার পরেই পড়তে যদি চান, যদি চারটা পড়তে চান তাহলে এই চারটা পড়ে নিন। আর এটা তো অর্থনৈতিক সমীক্ষা অনুসারে জনসংখ্যা কত বা, এটা কিন্তু ফিক্সড, এখন এটা কিন্তু চেঞ্জ হবে না, ষষ্ঠ জনশুমারি বা গৃহগণনা। কিন্তু অর্থনৈতিক সমীক্ষা 24-এর পরে 25 সালে কিন্তু চেঞ্জ হয়, এবং অর্থনৈতিক সমীক্ষার বেশি বেসিসে জনসংখ্যা কত এটা কিন্তু পরীক্ষায় আসেও না, জাস্ট তুলনার জন্য কি, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসেও না। কিন্তু বেসিস যেটা মানে একদম শক্ত, যেটা হচ্ছে জনশুমারি, এটা প্রত্যেক বছর এখনো চেঞ্জ হচ্ছে না এই তথ্যটা, 16,98,00,000, এই তথ্যটা জানবেন। হ্যাঁ, ফান্ডামেন্টাল এখন এটাই হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার এখন সমীক্ষা অনুসারে আসতে পারে, আবার
জনশুমারি হিসেবেও আসতে পারে। তো একটু কষ্ট করে হলে দুটো দিকের চোখ বোলাতে হবে। 1.33, 1.12। ঘনত্ব 1171, 1119। প্রত্যাশিত আয়ুষ্কাল 72.3 আর 72.4। 0.1 কম বাড়ে এদিক ওদিক। আর বাদ বাকি যেগুলো আছে এখানে থাকলেও যারা পড়তে পারেন, সক্ষমতা আছেন, তারা এগুলো দেখবেন। আমি এগুলো নিয়ে বললাম না, কিন্তু এই 4টা জিনিস যে এটা পড়বেন আর এখানে যে 3টা স্টার দিলাম, এই 3টা জিনিস দেখবেন মাস্ট। ওকে, নিচের যে কন্টিনিউশনটা দেখছেন, স্বাস্থ্যসেবার যে কন্টিনিউশন, এটা অর্থনৈতিক সমীক্ষারই কন্টিনিউশন। ঠিক আছে, অর্থনৈতিক সমীক্ষারই কন্টিনিউশন এই 2টা পর্যন্ত। কারণ অর্থনৈতিক সমীক্ষা তো আলাদা কিছু না। দেখা যাচ্ছে যে এখানে যে তথ্যগুলো দেয়, বিভিন্ন যে সার্ভেগুলো হয়, বিবিএস পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে বিভিন্ন ধরনের সার্ভেগুলো করে, সেই সার্ভের ভিত্তি, সেই সার্ভে রেজাল্টগুলোতে আবার অর্থনৈতিক সমীক্ষাতে পরে লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, যেমন এখানে যদি বলা হয় খানা আয় ও ব্যয় জরিপ 2022। আচ্ছা, বলি এই জিনিসটা বলি, 2022 কেন 24-এ আসলো, বা 2022 কেন 25-এ আসলো? হ্যাঁ, তাই কিন্তু হয়। দেখেন, এই যে কয়েকদিন আগে রিপোর্টটা প্রকাশ হয়েছে, 30 জানুয়ারি 2024, মানে 25-এ, মানে এই বছরে এসে প্রকাশ হয়েছে। কিন্তু কত সালের কথা বলা হচ্ছে দেখেন, বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022। এটা কিন্তু আবার অর্থনৈতিক সমীক্ষার পার্ট না, কারণ 25-এ হয়েছে মানে অর্থনৈতিক সমীক্ষা 2024-এর পার্ট না, কিন্তু এটা কিন্তু আলাদা পার্ট। কিন্তু এখান থেকে আপনি কি পড়বেন সেটা আমি দেখি। যেহেতু 48 দিবেন, আর সেটাই বলছি যে 2022 সালে এখানে লেখা আছে, তার মানে এটা 22 সালেই প্রকাশ হয়েছে এমন কিন্তু না। এটা 24-এ প্রকাশ হয়েছে, এটা 25-এ প্রকাশ হয়েছে, এই। আচ্ছা, আসেন তো স্বাস্থ্যসেবা থেকে কেন ইম্পর্টেন্ট আপনি পড়তে হবে, কারণ এখন এই জায়গা থেকে প্রশ্ন হইলেও হইতে পারে, কারণ যারা স্পেশাল দিবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ছাড়া কিন্তু এসেছিল বিভিন্ন সময়, আমরা দেখেছি কমিউনিটি ক্লিনিকের কথা কিন্তু বিভিন্ন সময় এসেছিল। তো এখানে দেখেন, ডাক্তার জনসংখ্যা কত অনুপাত আছে, 1:1724, এটা খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাদ বাকি দুইটা চোখ বোলাবেন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দারিদ্র্যের হার, চরম দারিদ্র্যের হার। এটা প্রায় অর্থনৈতিক সমীক্ষাতে অনেকদিন স্টেবল থাকে। যেমন গত বছর এর আগের রেজাল্ট যেটা ছিল, প্রায় অনেক বছরই পড়েছি। বিসিএস জার্নিতে দেখা গেল যে ওই তথ্যটাই আমি মানে 4-5 বছর একই তথ্য পড়েছি। পরে এসে আবার কিন্তু শেষের দিকে সেটা চেঞ্জ হয়েছে। 18.7 হলো দারিদ্র্যের হার, চরম দারিদ্র্যের হার 5.6। তাহলে 1.8 আর হলো 5.6, এই দুইটা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা পড়ে ফেলবেন। খানা এখন সেটার প্রেক্ষাপট দুইটা থাকতে পারে, যে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে কত। যদি এটা না বলে মনে হয় যে আপনাকে একটু পেঁচাবে, তাহলে খানা আয় ও ব্যয় জরিপ 2022 অনুসারে, তখন মনে হবে 2022টা কবে পড়ি নাই, এরকম মনে হইতে পারে। কিন্তু এটা খেয়াল রাখবেন, যেটা কিন্তু ওইটাই অর্থনৈতিক সমীক্ষাতে যেটা দেওয়া আছে, ওইটাই খানা আয় এবং ব্যয় জরিপের কথা বলা আছে। এবার আসেন যে দারিদ্র, এখানে আরো কিছু কথা বলা আছে, সেগুলো আপনার ডিসকাশন থাকলে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তারপর আসেন যে বাংলাদেশের দারিদ্র মানচিত্র 2022। এখানে আবার দেখেন যে দারিদ্রের হার এখানে চরম বা অন্য কিছু করে নাই। দারিদ্রের হার একটা ফিগারে নিয়ে এসেছে 19.2%, যেহেতু রিসেন্ট হয়েছে, এবং সেখানে যদি আবার ইন্ডিকেট করে বলে দেয় যে দারিদ্র মানচিত্র 2022 অনুসারে কত দারিদ্রের হার, তখন কিন্তু 18.7 অপশনে থাকলেও দাগানোর কোনো সুযোগ নেই, কারণ স্পেসিফিক করে যদি দেয় তাহলে 19.2 তখন দিতে হবে। আর এই যে দারিদ্র্যের হারের শীর্ষ বিভাগ বা জেলা, সর্বনিম্ন বিভাগ বা জেলা, এটা অলমোস্ট কাছাকাছি থাকে। তবে কিছুটা চেঞ্জ হয়েছে, আমরা যদি খানা আয় ব্যয় জরিপের দিকে তাকাই আর দারিদ্র মানচিত্রের দিকে তাকাই, কিছুটা তো নাম চেঞ্জ আমরা দেখতে পাই। যেমন উচ্চ দারিদ্র্যের হারে যে শীর্ষ বিভাগ, দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ হলো বরিশাল বিভাগটা, জেলা হলো মাদারীপুর, সর্বনিম্ন বিভাগ, বিভাগ বানানটা ভুল হয়েছে, সর্বনিম্ন চট্টগ্রামে ধনী মানুষই বেশি, যার কারণে সর্বনিম্ন বিভাগ হলো চট্টগ্রাম। আগে ছিল খুলনা, এখানে খুলনা চট্টগ্রামে মানুষ, সিলেটেও আছে ডেফিনেটলি। জেলা হচ্ছে নোয়াখালী, এটা সর্বশেষ তথ্য। ঠিক আছে, তো এখানটায় বিভাগটা ইম্পর্টেন্ট, বিভাগটা ভালোভাবে পড়বেন। আচ্ছা, দেন আসেন যে জনশুমারি 2022-এর কিছু রেজাল্ট আছে। তো এটা একটা চার্টের মধ্যে অনেক কিছু চলে আসাতে অনেকের গ্যাঞ্জাম লাগতে পারে এখানে। হ্যাঁ, সময়কালটা জানেন, 2022-এ যেটা হলো 15 জুন থেকে 21 জুন, সময়কালটা জানেন আগে। তারপরে এর মধ্যে আসলে এই বক্সটা পড়বেন কি পড়বেন না, গত বছর কিন্তু এখানে প্রশ্ন হয়েছে। গতবার যে 46-এ ক্লাস নিলাম, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। তো এবার সাম্প্রতিক থেকে মনে হতে পারে যে হয়ে গেছে, তো এবার নাও হইতে পারে। হ্যাঁ, এমন একটা চান্সও আছে, কারণ ওই সময়টা তো ছিল। তারপরেও যে এটা যে একদম জনশুমারি 2022 উল্লেখ করে আসতে হবে এমন কিন্তু না। এমনিতেও তো আসতে পারে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন জেলায় সবচেয়ে বেশি বাস করে। যদি এমনি পারবেন, আপনার সেন্স দিয়ে বলতে পারবেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যেহেতু পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে, তারা ওই কোন একটা জেলা হবে, রাঙামাটি ডেফিনেটলি বেশি এখানে আছে।
কিন্তু আসেন যে এখানে পড়ার ক্ষেত্রে কিছু কালার আমার সেম দেওয়া আছে, যেমন ঢাকার কিছু জায়গায় সবচেয়ে বেশি, যেমন জনসংখ্যায় বড় বিভাগ বলেন জেলা বলেন সবচেয়ে বেশি ঢাকায় ডেফিনেটলি, ঘনত্বের দিক থেকেও ঢাকা সবার বেশি, জনসংখ্যার বৃদ্ধির হারের দিক থেকেও ঢাকা বিভাগ সবচেয়ে বেশি, সাক্ষরতার হারও আবার ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, এই জায়গা থেকে কিন্তু বেশি। তাহলে স্পেসিফিক কয়েকটা জায়গায় চেঞ্জ যেটা আছে, যেমন যদি বলা হয় আপনাকে জনসংখ্যার বৃদ্ধির হারে, যেমন সবকিছুতে কিন্তু জনসংখ্যায় ঢাকা বেশি, ঘনত্ব ঢাকা বেশি, বৃদ্ধির হারে ঢাকা বেশি, মানে জেলা থাকুক আর বিভাগ থাকুক সব অ্যান্সারই ঢাকা। সাক্ষরতার হার এখানেও আপনি মনে রাখেন সব অ্যান্সারই ঢাকা, কিন্তু ব্যতিক্রম তো আছে, সেটা মনে রাখেন যে জনসংখ্যার বৃদ্ধির হারে জেলা, শীর্ষ জেলা হচ্ছে গাজীপুর, গাজীপুর জেলা, জেলা হিসেবে গাজীপুরটাতে সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে হারের দিক থেকে। আর সাক্ষরতার হারে শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুর। শীর্ষটাই সাধারণত পরীক্ষায় আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে মানে মানে সাক্ষরতার হার সবচেয়ে কম, এটা একটা নেগেটিভ ভাইব দেয় না? তো সেই জায়গা থেকে যেগুলো নেগেটিভ ভাইব দেয় সেগুলো আসলে কম আসে, পজিটিভ ভাইবটি আসলে পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীটা পরে আসছি। পরেরটা দেখেন যে জনসংখ্যায় কম, যেটা যে জনসংখ্যায়ও কম, ঘনত্বও কম, জনসংখ্যার বৃদ্ধির হারও কম, সেটা সব জায়গায় কিন্তু দেখেন বরিশাল। ব্যাস এই তিনটা যদি এভাবে মনে রাখেন, ঠিক আছে। আর জেলার দিক থেকে যদি মনে রাখেন, জেলার দিক থেকে মনে রাখবেন যে ম্যাক্সিমাম গুলো হচ্ছে পার্বত্য এরিয়াতে, যেমন হচ্ছে বান্দরবান, এটা রাঙ্গামাটি, ঘনত্ব সবচেয়ে কম হলো রাঙ্গামাটিতে, কারণ রাঙ্গামাটিতে পাহাড়, এখানে তো দেখা গেলো যে জনসংখ্যা বেশি, ডেফিনেটলি যে যারা আছে এখানে জনসংখ্যা পার্বত্য এরিয়ার মধ্যে, এখানে জনসংখ্যা বেশি, মানে উপজাতিরা বেশি বাস করে এখানে, থাকলেও ছড়াই ছিটায় আছে, ঘনত্ব কম আছে। তো এটা বলা আছে। তারপরে এটা এখান থেকে দেখবেন। আর এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আমি যেগুলো অন্য কালার করেছি এবং বোল্ড করেছি এগুলো ইম্পর্টেন্ট, আর এখানে যে আলোচনা করছি। দেন আসেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসে, এটা দেখবেন, ঠিক আছে। তাহলে এখানে যেগুলো বললাম দাগাই দিলাম সেগুলোই জাস্ট দেখবেন, হ্যাঁ। এটা এখানে বরিশাল কমন আছে, এখানে বান্দরবন, এখানে রাঙ্গামাটি, শেষ, আর এগুলো দেখার দরকার নেই। তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসে ডেফিনেটলি ক্ষুদ্র নৃগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে বাস করে, বিভাগ বললে চট্টগ্রাম হবে, আর জেলা বললে রাঙ্গামাটি হবে, ওখানেই। তাহলে এবার যদি কম হয়, কম সবচেয়ে আছে বরিশালে, আর যদি জেলার কথা বলা হয় লালমনিরহাটে সবচেয়ে কম আছে, ঠিক আছে। এইটা স্পেসিফিক করে যদি পড়তে চান, তবে ম্যাক্সিমামটাই আসে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন জেলায় বাস করে সবচেয়ে বেশি, রাঙ্গামাটিতে, ডেফিনেটলি এটা। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু তথ্য আছে, যে আমরা জানি সংখ্যা হলো 50টা, জনসংখ্যার 1%, 16.5 লক্ষ, 16,50,000 সামথিং আছে। আর এখানে একটা ক্রম দেওয়া আছে, সবচেয়ে নৃগোষ্ঠীর দিক থেকে সবচেয়ে বেশি আছে হলো চাকমা, সেকেন্ড পজিশনে মারমা, থার্ড পজিশনে ত্রিপুরা, তারপর সাঁওতাল, দেন ওরাও। সমতলে কিন্তু যারা বাস করে তাদের মধ্যে সবচেয়ে বড় হলো সাঁওতাল, সমতলে এরা বাস করে, এভাবে কিন্তু প্রশ্ন আমরা আসতে দেখেছি। যাই হোক, এর পরেরটুকু আমি আমাদের সিক্রেট যে ক্লাসরুম আছে সেই ক্লাসরুমে আমি লাইভ করব, ফেসবুক লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি।